পৃথিবীর প্রতিটি দেশেই কম বেশি অপরাধ ঘটে, কিন্তু সেই অপরাধগুলোর পেছনে যারা থাকে, যারা এসব কর্মকাণ্ড পরিচালনা করে, তারাই হচ্ছে শীর্ষ সন্ত্রাসী। বাংলাদেশেও রয়েছে এমন কিছু কুখ্যাত অপরাধী যাদের অপরাধের তালিকা শুনলে শিহরিত হয়ে যাবেন আপনিও। এছাড়া তাদের গোপন ভিডিও আপনাদের দেখাতে চলেছে। এই গোপন ভিডিওগুলো দেখলে আপনারা বিশ্বাসই করতে চাইবেন না, এমন কোনো অপরাধ নেই যে তারা করেনি। এজন্যই তাদের নাম শুনলে মানুষ ভয়ে কেঁপে ওঠে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের কুখ্যাত 8 জন শীর্ষ সন্ত্রাসীর গল্প, যাদের অপরাধের ইতিহাস শুনলে শরীরের রক্ত হিম হয়ে যাবে। তো ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। নাম্বার 1, জিসান। একসময় রাজধানী ঢাকার আতঙ্কের নাম ছিল জিসান। তার নাম শুনলে আতঙ্কে কেঁপে উঠত মানুষ। গুলশান, বনানী, পল্টন, মগবাজার, মালিবাগ, ফকিরাপুল, মতিঝিল সহ রাজধানীর অভিজাত এলাকাগুলোতে তার রাজত্ব ছিল। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা আদায় করত সে। সন্ত্রাস, চাঁদাবাজি, ক্যাসিনো ব্যবসা, মাদক সবকিছুতে তার দাপট ছিল। ঢাকায় নিজস্ব একটি সন্ত্রাসী বাহিনীও গড়ে তুলেছিল জিসান। দিন দুপুরে মানুষের কাছ থেকে চাঁদা চেয়ে চিরকুট পাঠাতো, আর সেই চিরকুটের সঙ্গে পাঠাতো কাফনের কাপড়, যার ফলে অনেকে ভয়ে নীরবে সেই চাঁদা দিয়ে দিত। আর যারা দিত না, তাদের দিতে হতো নিজের জীবন। তাহলে বোঝাই যাচ্ছে কতটা ভয়ঙ্কর ছিল রাজধানীর এক কুখ্যাত সন্ত্রাসী জিসান। নাম্বার 2, সুব্রত ব্রাইন। বাংলাদেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসীর নাম হচ্ছে সুব্রত ব্রাইন। দেশকে অস্থিতিশীল করতে তিনি সম্প্রতি গোপনে দেশে ফিরে আসেন, কিন্তু ফেরার পরপরই ধরা পড়ে যান আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। দেশের অপরাধ জগতে বহু বছর ধরে কয়েকজন সন্ত্রাসীর রাজত্ব ছিল, আর তাদের মধ্যে অন্যতম ছিলেন এই সুব্রত ব্রাইন। তিনি ছিলেন কুখ্যাত 7 স্টার বাহিনীর প্রধান। পুলিশের নথিতে তার পুরো নাম ত্রিমাত্র সুব্রত ব্রাইন। ঢাকার আন্ডারওয়ার্ল্ডে দাপিয়ে বেড়ানোর পর তিনি কিছুদিন ভারতের কলকাতার কারাগারে বন্দী ছিলেন, কিন্তু সেখান থেকেও বসে বসে নিয়ন্ত্রণ করতেন ঢাকার অপরাধ জগৎ। কলকাতা থেকেই সড়ক ও জনপদ বিভাগের বড় বড় ঠিকাদারি কাজ ভাগাভাগি করতেন তিনি। তার আদি নিবাস বরিশালের আগলঝোড়া থানার জোবরাপুর গ্রামে। বাবা বিপুল বাইন ছিলেন একজন এনজিও গাড়ি চালক। মা ও 3 বোনকে নিয়ে ঢাকার মগবাজারের এক ভাড়া বাসায় থাকতেন তারা। পরিবারের বড় সন্তান সুব্রত বাইনের জন্ম 1967 সালে ঢাকার হলি ফ্যামিলির হাসপাতালে। শিক্ষাজীবন শুরু করেন বরিশালের অক্সফোর্ড মিশন স্কুলে, যেখানে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর ঢাকার শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণীতে ভর্তি হয়ে এসএসসি পাশ করেন। পরে সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে পরিচয় হয় এক রাজনৈতিক নেতার সঙ্গে, আর সেই পরিচয় তার জীবন ঘুরিয়ে দেয় সম্পূর্ণভাবে। বইয়ের বদলে হাতে ওঠে অস্ত্র। খুব অল্প সময়ে তিনি মগবাজার এলাকায় গড়ে তোলেন নিজের সন্ত্রাসী চক্র। 1993 সালে মধুবাজার এলাকার এক সবজি ব্যবসায়ীকে খুন করার মাধ্যমে পুলিশের তালিকায় ওঠে তার নাম। এর কিছুদিন পর মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজি নিয়ে সংঘর্ষ হয়, যা তাকে করে তোলে আলোচনার কেন্দ্রবিন্দু। পরবর্তীতে তিনি সেই বিশাল সেন্টারের দোকান মালিক সমিতির নেতা হন, আর সেই পরিচয়কেই ব্যবহার করে শুরু করেন নিয়মিত চাঁদাবাজি। এভাবে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুব্রত বাইন হয়ে ওঠেন ঢাকার অপরাধ জগতের এক আতঙ্ক, যার নাম শুনলে মানুষ ভয়ে কেঁপে উঠত। নাম্বার 3, পিচ্চি হান্নান। ঢাকা শহরে একসময় মাদক সম্রাট, লাখো মানুষের আতঙ্কের নাম পিচ্চি হান্নান। আজ তিনি কেবল একটি নাম ফলকওয়ালা কবরে শুয়ে আছেন। 2004 সালে ক্রস ফায়ারে নিহত হওয়ার আগে পিচ্চি হান্নান দাপিয়ে বেরিয়েছেন ঢাকার আন্ডারওয়ার্ল্ডে। চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ, একের পর এক অপরাধে নিজেকে জড়িয়ে তুলেছিলেন। চাঁদাবাজির মাধ্যমেই গড়ে তুলেছিলেন বিপুল সম্পদ ও ক্ষমতা। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া ইউনিয়নের ওয়াজিউল্লাহর 5 সন্তানের মধ্যে হান্নান ছিলেন দ্বিতীয়। 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তিনি পিতার কাঁচামালের ব্যবসার সূত্রে চলে আসেন ঢাকায়। এরপরে তিনি থাকতে শুরু করেন কারওয়ান বাজারে। শুরুতে ব্যবসায় বাবাকে সহায়তা করলেও ধীরে ধীরে জড়িয়ে পড়েন ছোটখাটো অপরাধে, আর সেখান থেকে শুরু হয় তার অন্ধকার জগতের যাত্রা। ডাকাতি, খুন, মাদক ব্যবসা সব ক্ষেত্রেই ছিল তার একচ্ছত্র আধিপত্য। বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডে তিনি হয়ে ওঠেন এক রাজা। কিন্তু কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। একসময়ের ভয়ঙ্কর সেই পিচ্চি হান্নান শেষ পর্যন্ত নিজেরই অপরাধের পরিণতি ভোগ করে অকাল মৃত্যুর শিকার হন। অবশেষে এক বন্দুক যুদ্ধে পরিসমাপ্তি ঘটে কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি হান্নানের জীবনের। একসময় ঢাকার আতঙ্ক আজ কেবল ইতিহাসের এক অধ্যায়। নাম্বার 4, মোল্লা মাসুদ। বাংলাদেশের ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর অপরাধীদের তালিকায় 4 নম্বরে থাকবে মোল্লা মাসুদ। খুন খারাপি, চাঁদাবাজি, মাদক ব্যবসা
এমন কোনো অপরাধ নেই যা মোল্লা মাসুদ করেননি। ঢাকার অপরাধ জগতের এক কিংবদন্তির নাম তিনি। কুখ্যাত এই সন্ত্রাসী ছিলেন আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী সুব্রত ব্রাইনের ঘনিষ্ঠ সহযোগী। একসময় মতিঝিল ও গোবিন্দবাগ এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ছিলেন মোল্লা মাসুদ। দীর্ঘদিন ভারতের মাটিতে আত্মগোপনে ছিলেন তিনি। ভারতের গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের র্যাব ও ডিবির তথ্য অনুযায়ী মাসুদ কলকাতায় আবু রাসেল মোহাম্মদ মাসুদ নামে বসবাস করতেন এবং এক ভারতীয় নাগরিক রিজা সুলতানাকে বিয়ে করে দীর্ঘদিন সেখানে অবস্থান করেন। তবে শেষ পর্যন্ত সুব্রত বাহিনীর অন্যান্য সদস্যদের সঙ্গে গ্রেপ্তার হন মোল্লা মাসুদও। তার বিরুদ্ধে রয়েছে অন্তত 30টির বেশি মামলা। এর মধ্যে রয়েছে বিএনপি নেতা কামাল মজুমদারের ভাগ্নে মামুন হত্যা, পুরান ঢাকার মুরগি মিলন হত্যাকাণ্ড এবং খিলগাঁওয়ের তিলপাড়া ট্রিপল মার্ডার। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় অসংখ্য চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, মগবাজারের বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঈদের মৌসুমে পশুর হাট পর্যন্ত সবই ছিল তার নিয়ন্ত্রণে। নাম্বার 5, লিয়াকত হোসেন। দেশব্যাপী একসময় আতঙ্কের নাম ছিল লিয়াকত হোসেন। 2000 সালের দিকে পুরনো ঢাকা শহর নিয়ন্ত্রণ করত দুটি বড় সন্ত্রাসী বাহিনী। একটি ছিল 7 স্টার বাহিনী আর একটি 5 স্টার গ্রুপ। আর এই 5 স্টার গ্রুপের প্রধান ছিলেন লিয়াকত হোসেন। তার কাছে খুন খারাপি চাঁদাবাজি ছিল নিত্যদিনের ব্যাপার। বাংলাদেশের এমন কোনো অপরাধ নেই যেখানে তার নাম জড়িত নয়। ফলে দেশের 23 জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নামও যুক্ত হয়। আরও অবাক করা বিষয় হচ্ছে, তিনি ছিলেন আওয়ামী লীগের যুবলীগের কেন্দ্রীয় নেতা। তবু এত বড় মাপের সন্ত্রাসী হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত রেহাই পাননি। 2008 সালের 25শে নভেম্বর রাজধানী থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেই দিন থেকেই তিনি নিখোঁজ। আজও তার কোনো সন্ধান বা খোঁজ পাওয়া যায়নি। নাম্বার 6, ওসি প্রদীপ কুমার দাস। ওসি প্রদীপ কুমার দাস এই নামটি আজ প্রায় সবাই চেনে। মেজর সিনহা হত্যাকাণ্ডের পর থেকে তিনি এসেছেন দেশ জুড়ে আলোচনায়। সূত্র অনুযায়ী টেকনাফ থানার ওসি থাকাকালে মাদক নির্মূল অভিযানের নামে তিনি মাত্র 22 মাসে 144টি বন্দুকযুদ্ধ পরিচালনা করেন। আর সেই বন্দুকযুদ্ধে প্রাণ হারান 204 জন মানুষ। তার বিরুদ্ধে ওঠে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ, যা পরবর্তীতে পুরো দেশকে নাড়িয়ে দেয়। অভিযানের নামে ভয় ও ক্ষমতার অপব্যবহারের যে চিত্র, তার অন্যতম প্রতীক হয়ে ওঠেন ওসি প্রদীপ কুমার দাস। এসব বন্দুকযুদ্ধকে সরকারিভাবে বলা হয়েছিল মাদক ও অস্ত্র উদ্ধারের অভিযান, কিন্তু সাধারণ মানুষের দাবি এসব ক্রসফায়ারে নিহতদের অনেকেই ছিলেন নিরীহ মানুষ। এমনই এক সাজানো বন্দুকযুদ্ধের ঘটনায় 2019 সালের 31শে জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর সারা দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। ওসি প্রদীপের গ্রেফতারের দাবিতে চলে মানববন্ধন ও প্রতিবাদ। অবশেষে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় এবং সম্প্রতি আদালত তাকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করেন। নাম্বার 7, বাংলা ভাই। বাংলাদেশের ইতিহাসের আরেক কুখ্যাত সন্ত্রাসীর নাম বাংলা ভাই। তার আসল নাম সিদ্দিকুল ইসলাম, যদিও তিনি পরিচিত ছিলেন শায়েখ আজিজুর রহমান নামে। 1970 সালে জন্ম নেওয়া এই ব্যক্তি পরবর্তীতে বাংলা ভাই নামে কুখ্যাত হয়ে ওঠেন। মাত্র 20 বছর বয়সে 1990 সালে তিনি অংশ নেন আফগানিস্তানের সশস্ত্র জিহাদে। তিনি বাংলাদেশে ফিরে আসেন। 2005 সালের আগস্টে 1 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় মোট 500টি বোমা বিস্ফোরণ ঘটানো হয়, যা ছিল এক অভূতপূর্ব সন্ত্রাসী ঘটনা। এ হামলায় 3 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। অবশেষে ঝালকাঠিতে 2 সহকারী বিচারক হত্যা মামলায় বাংলা ভাই ও জেএমবি নেতা শায়েখ আব্দুর রহমানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং 2007 সালের 30শে মার্চ রাতে 12টা 1 মিনিটে তাদের ফাঁসি কার্যকর করা হয়। নাম্বার 8, এরশাদ শিকদার। বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসীদের তালিকা করলে এরশাদ শিকদারের নাম বাদ দেওয়া অসম্ভব। এতটাই ভয়ঙ্কর ছিলেন যে তাকে নিয়ে তৈরি হয়েছে নাটক, সিনেমা এবং বই। একজন মানুষের পক্ষে যা করা অসম্ভব তার প্রায় সব অপরাধী তিনি করে দেখিয়েছেন। খুন, গুম, ধর্ষণ, নির্যাতন, চাঁদাবাজি কোনো কিছুই বাদ যায়নি। মানুষ হত্যার ক্ষেত্রে তার নির্মমতার গল্প শুনলে যে কেউ ভয়ে কেঁপে উঠবে। তিনি মানুষকে হত্যা করার পর রক্তমাখা দেহের ওপরে হাসি মুখে নাচানাচি করতেন। এমনকি রক্ত ভেজা শরীর ধুতে তিনি দুধ দিয়ে গোসল করতেন, যা তার বিকৃত আনন্দের অংশ ছিল। কিন্তু যত বড় অপরাধী হোক, শেষ পর্যন্ত বিচার থেকে কেউ রেহাই পায় না। একইভাবে পুলিশের হাতে গ্রেফতার হন এই কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার।
2000 সালের 30 এপ্রিল খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তার মৃত্যুদণ্ড ঘোষণা করে। আর 2004 সালের 10 মে রাত 12:01 তার ফাঁসি কার্যকর করা হয়। তো বন্ধুরা, এরাই ছিল বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসীরা। এদের অপরাধের কাহিনী শুনলে আজও শরীর শিউরে ওঠে। এর মধ্যে কার অপরাধ আপনার কাছে সবথেকে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে কমেন্টে জানান। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।